মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সিংপটাশ। সিংপটাশ এখন গান গাইছে, এ কেমন রাজ্য বলো। গানটা ভালোই গাইছে। ওর গানটা একদিন মানে আজকেই হয়তো আপনাদের একটু শুনিয়ে দেবো ওকে। ও অনেকবার বলছেও যে গানটা আমি শোনাতে চাইছি। তো যাই হোক, এখনও নিজের মতো রয়েছে। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাটের ওপরে। আর প্রচণ্ড গরম, মাঝে মধ্যেই কারেন্ট যাচ্ছে। শুরু করলাম তো সকালবেলা, তো এই কারেন্ট যাওয়ার মধ্যে শুরু করা। এবার চাটা একটু খাবো, ওরা সমস্ত কিছুই করে নিয়েছে, ওদের দুধ দুধ খাওয়া হয়ে গেছে। আমি ঘুরছি, ঘুরে বেড়াচ্ছি। আমি কালকে রাতে প্রচণ্ড মানে দাঁতের যন্ত্রণায় ছটফট করেছি। হ্যাঁ, দাঁতের খুব যন্ত্রণা হয়েছে কালকে সারা রাত। আর একটা মানে অসুস্থতা আমাকে চেপে বসেছে, সেটা কেন বুঝতে পারছি না। এরকম আগে তো আমার হয়নি। এই 3 দিন মানে আপনাদের বলছিলাম 23 তারিখ বিকেলবেলা আমার মিসেস যখন কাচুয়ার সিংদের মামার বাড়ি যাওয়ার কথা, ওদের নিয়ে পরের দিনে এই 24 তারিখে যাচ্ছে, আপনারা দেখলেন সব। তো ওই 23 তারিখ বিকেলে 4:18 ট্রেন ধরার জায়গায় সেটাও দেখতে পেলেন যে ধরতে পারলাম না, 7টার ট্রেনটা ধরলাম। ওই বিকেলবেলা থেকে সেটা শুরু হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে বাথরুম করতে গিয়ে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ওই সময়টা বিকেলের দিকটা হচ্ছিল যে বাথরুম করতে গেলেই তলপেটের কাছটা অসহ্য টান ধরছে একটা, আর যন্ত্রণা হচ্ছে চিনচিন চিনচিন করে, মানে অসহ্য রকমের মনে হচ্ছে যেন কিছু একটা আটকে গেছে এই ধরনের। হ্যাঁ, মনে হচ্ছে আরও খানিকটা বাথরুম হবে। তো সেইটা কোনো ক্রমে কমিয়ে কোনো রকমে আমার তো চিন্তা হয়ে গিয়েছিলো সেদিন, কারণ পরের দিন আইসিআইতে যাওয়ার কথা, এবং না গেলে আরও একটা সপ্তাহ কি আরও 2 দিন পিছিয়ে যাবে। প্লাস ওরা মামার বাড়িতে আছে, মামার বাড়ি থেকে ওদেরকে আনবো বাড়িতে দেখিয়ে নিয়ে, এই সমস্ত চিন্তা। তো তার মধ্যেই হলো কমে গেল। কমে যেতে আমি গেলাম ওদেরকে আনতে, সেটাও দেখতে পেলেন 24 তারিখ মানে পরের দিন তো আইসিআইতে গেলাম, সেখানেও সারাদিন কাটালাম। সারাদিন মোটামুটি আপনারা দেখলেন, অ্যালবাম আকারে দিয়েছি এবার আপনাদের সেটা। কারণ পুরোটা ভিডিওগ্রাফি করতে গেলে অসুবিধা হয় অনেক, মানে অনেক অনেক রকমের অসুবিধা হয় রাস্তার মধ্যে। এখনও অতটা হয়তো প্র্যাকটিস হয়নি, বা আমার মনে হয় যেন একটু অগোছালোও হয়ে যেতে পারে, এডিটের পার্টটা অনেকটা বড় হয়ে যায় আপনাদের কাছে তড়িঘড়ি মানে এসে পৌঁছনো। হ্যাঁ, সেই ব্যাপারটা ঘটে ওঠে না। আর ইনফরমেশান বলতে যা যা কিছু দিয়েছি সেইটুকুই আমার কাছে আছে, সেইটুকু ইনফরমেশানে দিয়েছি। ওইটা নিয়েও আজকে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। আর কিছু যদি বাদ পড়ে যায়, আমার মনে হয় না বাদ পড়েছে বলে, তবু একবার রিভিউ। আর হ্যাঁ, তো 24 তারিখ ফিরে এলাম। ফিরে আসার পরেও দেখুন আজকে বিশেষের কিন্তু এখানে ভাত চেপে গেছে, এই যে চলছে। আর ও আর আমি দুজনে মিলেই 2টো ভ্লগ করি। আর একটা ভ্লগ সেটা বন্ধই হয়ে যাচ্ছে, কারণ ওর চাপ আছে, ওর শরীরটাও খারাপ, ছেলের শরীর খারাপ। চা হয়ে গেছে, চা খাবো। কাচু তো আইসিএইচে নিয়ে গেলাম, আপনাদের জানাই কাচু আর চিংপটাশ দুজনেই সেই জায়গাটা থেকে রিকভার করেছে, এবং আর ওই লিভারের প্রবলেমের জন্য আর ফলো আপের প্রয়োজন নেই, ডক্টর ম্যাডাম জানিয়েছেন। আমরা তো ডক্টর মাদিহার জৈনবকে দেখাই ওখানে, ডক্টর মাদিহার জৈনব। এইটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই ভিডিওয়ে, তবে আগেরটায় ছিল। তো যাই হোক, তো উনি বললেন আর ওই বিষয়ে ফলো আপের কোনো প্রয়োজন নেই। কিন্তু কাচুর হয়েছে যেটা, সেটা হচ্ছে একটা ভাইরাল ফিভার। আমি যাওয়া ওখানে পৌঁছানোর আগে থেকেই, মানে 23 তারিখের আগে 22 তারিখ নাগাদ, 21-22 তারিখ নাগাদ, এবং খুবই গা হাতে একটা কামড় দেওয়ার মতো যন্ত্রণা। তারপর সেটা ছিল একটু মানে প্রবলেম হয়েছিল, যেটা পটিরও প্রবলেম ছিল তাতে একটু। তো সেটা দেখে ডক্টর জৈনব বললেন যে এই ভাইরাসটা এসেছে এবং এটা থাকবে, এটা ওই রকমই ওই ধরনেরই একটা ভাইরাস, জ্বরটা থাকবে 4-5 দিন, এবং একটা পটির প্রবলেম হবে, ওরকম লুজ মোশন টাইপের হবে। হ্যাঁ, এই সমস্ত থাকবে। আর যেন স্কুলে টুলে না যায় এর মধ্যে, আর বাইরে যেন খুব একটা অ্যালাউ করবেন না। এবং ওর ওই ভাইরাসটা আমাদের সঙ্গেও আর কি আসবে, আমাদের কাছে স্প্রেড করবে, এটাই ডক্টর জৈনব বললেন। এবং দেখলাম ওর মামার বাড়িতে তো ওর পরে ওর মামার হয়েছে, ওর দিদার হয়েছে, এই সব কাণ্ড কারখানা। তো তার মধ্যেই আমার আবার ওই 24 তারিখে ফিরে এসে আবার ওই সন্ধেবেলায় আমি ঠিকমতো জল টল খাচ্ছিলাম, আপনাদের বললামও যে জল টল কিনে নিচ্ছিলাম আমরা, ঠান্ডা জলের বোতল।
ওই ঘরে চলুন চা খেতে যাবো। তো সেই একই সমস্যা, হ্যাঁ, একই রকমভাবে দেখা দিয়েছিল 24 তারিখ সন্ধেবেলা। তো আবার সেই যন্ত্রণা অনেকক্ষণ ধরে, এবং সেটা 23 তারিখে যেটা হয়েছিল তার থেকে সময়টা গেল বেড়ে। তো সঙ্গে সঙ্গে ডক্টর দে ওনাকে ফোন করলাম। উনি আমাকে দুটো ওষুধ বলে দিলেন, মেডিসিন। তো দুটো মেডিসিন আমি আনালাম, আমার সম্বন্ধী বা শ্যালক আমাকে এনে দিল। এনে দেওয়ার পর ডক্টর দে বলেছিলেন যে তাড়াতাড়ি একটু খেয়ে নেবেন ট্যাবলেটটা অন্তত। তো ট্যাবলেটটা খেয়েছিলাম। ট্যাবলেটটা খাওয়ার বেশ খানিকক্ষণ পরে, মানে সঙ্গে সঙ্গে ব্যাপারটা হলো না, আস্তে আস্তে জল খেতে খেতে, এবং বলেছেন প্রচুর জল খেতে, জলের নাকি টান ধরে গেছে। জলটা আমাদের মূত্রথলিতে যেটা থাকে আর কি, সেটা কমে গেছে। তো সেটা তো চলছিল, জল খাওয়া টাওয়া সবই হলো। তো যাই হোক, আবার কালকের দিনে, কালকে কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো। সকাল থেকে আমি ঠিকই ছিলাম, ওদেরকে তো নিয়ে এলাম, দেখলেন ওই যে চিংপটাশ শুয়ে আছে এখন। চিংপটাশ আরামে একটা শুয়ে আছে পোজ দিয়ে, হ্যাঁ, কারণ এত কারেন্ট যাচ্ছে। যাই হোক, তো সেই তো জল টল ঠিকঠাক খেয়েছিলাম, খেয়ে টেয়ে কালকে সারাদিন ঠিকঠাক কাটলো। মা বারবার বলছিল, ভারী চাকাতে বারণ করছিল, মা বলছিল ভারীটা চাকাস না এখন, আর ছাতে ওটা নামা বেশি করিস না। কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কের এমনই সমস্যা, মানে আমি ছাতে ওঠানামা না করলে আপনাদের কাছে পৌঁছতে পারবো না, ভিডিওটা পাবলিশ করতে পারবো না। সেই জন্য আমাকে ছাতে ওঠানামা করতে হয়েছে বেশ কয়েকবার। এবং জল এলে আমি আসলে মিসেসেরও শরীরটা খারাপ, মা অত বয়স হয়ে গেছে, কদিন করেছে মা জল টল তোলা। আমার তো, আমি কাজের মধ্যে ডুবে যাব, আজকে থেকেই যেমন কাজ আছে, তো সেইখানে ডুবে যাব, তখন তো আমার পক্ষে আর সম্ভব হয় না। আমি দুপুরের জলটা কোনো ক্রমে যদি চেষ্টা করি আর কি তুলে দিই আর কি, আর বিকেলের জলটা। তো মা আর মিসেস দুজনেই বারণ করছে ভারীটা চাগাতে। তো যাই হোক, এসব করেছিলাম, একটু করে ফেলার পর সন্ধেবেলাও কিন্তু কিছু হয়নি। আবার দেখলাম, আমি এমনকি ডক্টর দেখে জানালামও ফোন করে যে আমার মিসেসের শরীরটা খারাপ, সেটা জানালাম, কিছু মেডিসিন উনি বলে দিলেন। ওনাকে আমরা এইভাবে কন্ট্যাক্ট করি এবং দেখিয়েও নিই পরে। আগে মানে তড়িঘড়ি যেটা করতে হয় সেইটুকু কাজটা ওনাকে দিয়ে সারি আর কি। যাই হোক, জানি না এটা ঠিক করছি কি ভুল করছি, আপনারা সেই পরামর্শ সুপরামর্শ অবশ্যই আপনাদের দেবেন। যাই হোক, মিসেসের জন্য বলতে গিয়ে আমি ওনাকে বললাম যে আমি এখন সুস্থ আছি, আমার ওটা আজকে হয়নি একদমই, আমি মোটামুটি ঠিকঠাকই আছি, হ্যাঁ, ওষুধ খাচ্ছি, এই কথা বললাম। উনিও একটু স্বস্তি বোধ করলেন। কিন্তু তারপর খাওয়া দাওয়ার পরে রাতে আমি যখন টয়লেট গেলাম, গিয়ে ফিরে আসার সময় আবার শুরু হলো আমার সেই, এবং অনেকক্ষণ ভোগ করলাম। আমি চেষ্টা করছি, আমি ইউটিউব ফ্যামিলির মধ্যে তখন ঢুকে গেছি, দুটো লাইভ প্রোগ্রাম চলছিল টেক চ্যানেলের, সেই দুটো লাইভ প্রোগ্রাম ফলো করছিলাম, প্লাস অন্যান্য ভিডিও। চেষ্টা করছি ওর মধ্যে থেকে আমি যাতে ওই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু না, মানে ওই যন্ত্রণাটা, ওটা তো আসলে শারীরিক যন্ত্রণা, শরীরের কষ্ট, আর ওটা কিছুতেই মাথা থেকে বেরোলো না। রবীন্দ্রনাথ একসময় হয়েছিল, রবীন্দ্রনাথের পায়ে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছিল এবং পাহাড়ি বিছে। তো রবীন্দ্রনাথ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছেন সেদিন। মানে এটা কিন্তু একদম আপনাদের বলতে পারবো না যে কোন বইয়ের কোন পৃষ্ঠায় আছে, জীবনস্মৃতি থেকে আছে মনে হয় আমার, যেটা এটা আমি একজনের কাছে শোনাই। আমি এই পার্টটা পড়িনি এখনো পর্যন্ত, যদিও আমার খুব ইন্টারেস্টিং, পড়ে ফেলা উচিত ছিল, জেনে নিয়ে যে কোন জায়গায় আছে। জীবনস্মৃতি তো পড়া, তবে অনেক জায়গায় খেয়াল নেই হয়তো জীবনস্মৃতির এই জায়গায়, কোনো একটা জায়গায়। যাই হোক, তো যন্ত্রণা ছটফট করছেন, রাতে কিছুতেই ঘুমোতে পারছেন না। তো খানিকক্ষণ পর রবীন্দ্রনাথ ভাবলেন যে এই তো আমার শারীরিক যন্ত্রণা, এ তো আমার যন্ত্রণা নয়, আমার শরীর যেটা পড়ে আছে সেই শরীরের যন্ত্রণা, এটা আমার যন্ত্রণা মোটেই নয়। তো বলে কিছুক্ষণ পর রবীন্দ্রনাথের ঘুম এসে গেল, রবীন্দ্রনাথ ঘুমিয়ে পড়লেন। এক অদ্ভুত চিন্তা, মানে এটাই ঘটনা যে এটা শরীর আর আমি তো আলাদা, হ্যাঁ, আমি শরীরটাকে চালনা করি মাত্র। তো এই এই ব্যাপারটা, এটা তো আমাদের মতো মানে আমরা যে সাধারণভাবে চলাফেরা করা মানুষ, এই ভাবনা আমাদের কাছে চলে আসে, মানে রবীন্দ্রনাথকে ভেবেই চলে আসে, কিন্তু তবু মানে পাত্তা দিতেই হয় সেই যন্ত্রণাকে। তো সেই রকম পাত্তা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ, মানে রাতের বেলা ওরা ঘুমোচ্ছিল, মিসেস ঘুমিয়ে পড়েছে, মিসেস শরীরটা খারাপ,
ছেলে দুটো ঘুমোচ্ছে, জানলাটা মাথার কাছে খোলা, আমাদের সব জানলা খুলেই শুই, একতলার বাড়ি কিন্তু জানলা খুলেই শুই, আমাদের পাড়াটা খুব ভালো, কোনো অসুবিধে হয় না তাতে। তো যাই হোক, এইসব করে তারপর কিন্তু মানে শুরু হয়েছিল তার মধ্যেই আবার দাঁতের যন্ত্রণা। আমার একটা দাঁতেরও এই জায়গাটা, যে দাঁতটা, এই দাঁতেরও সমস্যা, দাঁতটা কাঁ করে ভেঙে গেছে ভেতর দিয়ে। হ্যাঁ, তো ভেঙে যাওয়ার ফলে হয়েছে কি, ওটা তো খাবার টাবার ঢুকে যায় কুঁচো, ব্রাশ করে বার করে দিই, বার করে দিলেও কী হবে, আর ঢুকে যায়, আবার যন্ত্রণা হয়। হ্যাঁ, ওখানকার একটা অস্বস্তি তৈরি হয়েছে অনেক, মানে যাবো করেও ডক্টরের কাছে যাওয়া হয়নি, কারণ এই কাচুয়ার ছিন তো শরীর খারাপ ছিল, আমার বিশাল কাজ, এই সমস্ত ব্যাপার নিয়ে না যাওয়া হয় না, এটা কিন্তু ভুলই করি হয়তো, সেও আপনারাই বলবেন। যাই হোক, এইসব করতে করতে যাওয়া হয়নি, আর দাঁতটা নিয়ে খুব ভুগছি। আমরা যদিও দাঁতের যন্ত্রণা হলে ডিসপ্রিনের জল করে কুলি করি, তো সেটাই করে থাকি। এবং যেদিন আমি ওদের মামার বাড়ি গেলাম 23 তারিখ, সেদিনও আমার দাঁতের যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ডিসপ্রিন আমি ভেবেছিলাম এখানে নেই, বাড়িতে নেই, আমি ওখান থেকে কিনে নেব, ওখানে যে ওষুধের দোকানটা সামনেই, সেই ওষুধের দোকানে আর পেলাম না। তো যাকগে, আস্তে আস্তে দাঁতের যন্ত্রণাটা কমে গিয়েছিল এবং রাতের মধ্যে রিকভার হয়ে গিয়েছিল ব্যাপারটা। আমি ওখানে খেয়েও ছিলাম রুটি ফুটি, আমার কোনো অসুবিধা হয়নি। আবার কালকে ওই রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ওই একই সঙ্গে শুরু হয়েছিল দুটো যন্ত্রণা, এবং দাঁতের যন্ত্রণাটা সারা রাত ভোগ করছিলাম, এখনও ভোগ করছি, দাঁতটা ভারী হয়ে আছে, দপদপ করছে, ডিসপ্লিনের জলে কুলি করতেই হবে। তারপর তো দেখানোর ব্যাপার, দেখি কবে এর মধ্যেই যেতে হবে মনে হচ্ছে, দুটো বিষয় নিয়েই, কারণ দুটোই আমাকে কষ্ট দিচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন এই যে চা এসে গেছে, মিসেস আমাকে, এই যে চা এসে গেছে, আর এই যে ছিংপটাশ দাঁড়িয়ে আছে, ছিংপটাশও ঘরে যাচ্ছে। তো এবার চাটা আমি খেয়ে নেব, চাটা খাওয়ার পর তারপর আমি কাজে বসবো, এবং আপনাদের সঙ্গে আরও দু চারটে গল্প করব, এবং এই পর্যন্তই আজকে বোধহয় থাকবে, কারণ আজকে দিনটা আর মাঝখানে যদি কোনো একটা বৈচিত্র্য ঢুকে যায় তাহলে অবশ্যই আমি আবার আপনাদের কাছে আসব, কিন্তু আমার ক্যালকুলেশন অনুযায়ী দিনটায় বৈচিত্র্য বলতে খুবই কম, কারণ অঢেল কাজ, আমি বসে বসে কাজই করে যাব সারাক্ষণ। আর বিকেলে পড়ানো আছে, দুটো পড়ানো আছে আজকে, আর সেটা 4:30 থেকেই পড়াতে হবে, 4টে 4:30 থেকে পড়াবো, বিকেলে একটা আর সন্ধেবেলা একটা, পড়িয়ে আবার সেই কাজে বসতে হবে। হ্যাঁ, আর কিছু মালপত্র মানে আনার আছে ওই কাজটা করার জন্য, অনেকগুলো অন্যরকম একটু এই অর্ডারটা, বিল বই বাঁধানোই বলতে গেলে, এটা পঞ্চায়েতের ওই পঞ্চায়েত সমিতির কোনো ডিপোজিট আর কি, ফিক্সড ডিপোজিট জাতীয় এই ধরনের কিছু একটা দিয়েছে আমাকে, সেটা একটু করে দিতে হবে, এটা সাইজ করে কাটিং করে এবং বাঁধিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, সেই কাজটা আজ থেকেই শুরু করতে হবে, কারণ সেটা শুক্রবার আমায় দিয়ে দিতে হবে। তো সুতরাং বৈচিত্র্য খুব একটা আসবে না তার মধ্যে। আপনাদের ওই বাঁধাই দেখতে কতটা ভালো লাগে সারাক্ষণ ধরে, ওটা আমার হয়তো আমার কাজ বলে আমার ভালো লাগে, নিত্য নতুন জিনিস পাই, ভালো লাগে, আর টাকাও পাই কাজের শেষে, সেটাও ভালো লাগে। আপনাদের কেন ভালো লাগবে, আপনাদের ওটা যতটুকু দরকার মানে শিখে নেওয়া, আর একটা রকম বাঁধাই আছে, সেটা আপনাদের শিখিয়ে আর একবার দেখাবো আর কি। সেই কৃষ্ণেন্দুটা দিয়ে দেখিয়েছিলাম, এটাও কৃষ্ণেন্দুরই আছে, কৃষ্ণেন্দুকে রবিবার দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওদের মামার বাড়ি আর আইসি যেতে হলো, সেহেতু সেটা সম্ভব হলো না। তো যাক, এই পর্যন্তই। আমি আবার চাটা খেয়ে তারপর কাজে বসবো, তখন দেখছি আপনাদের সঙ্গে দু চারটে আর কথা বলবো, ব্যাস, তারপর কাজ শুরু। এবং কাজ শুরু হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে টাইমে আসার জন্য ভিডিওটা ঠিকঠাক টাইমে এডিট করে পাবলিশ করা। চাটা কিন্তু খুব ভালো করেছে, আজকে চাটা খুব ভালো হয়েছে। ওদের চা মানে মা আর ও দুজনেই যে চা করে বিশেষ, আমার খুব একটা পছন্দ হয় না সবসময়, কারণ আমি মিষ্টি একটু কম পছন্দ করি, ওরা মিষ্টি দিয়ে খায় শরবতের মতো।
আমার শাশুড়ি মা উনি সেটা বোঝেন, এবং ওখানে গেলে কিন্তু উনি সেই মতো চাটা করে দেন এবং খুব ভালো লাগে আমার। এমনকি আমার সম্বন্ধী স্ত্রী শ্রেয়া, ও জেনে গেছে আমার এই ব্যাপারটা, ও করলে খুব সুন্দর চা করে। কিন্তু আজকে চাটা খুবই ভালো হবে, একটু আদা দিয়ে করেছে, খেতে ভালো লাগে। চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার একটু কথা হবে। আজ হলো আলু পোস্ত আর বিউলির ডাল। এই যে ভাত হয়ে গেছে, ও আলু পটল পোস্ত বলছে। এই যে শরীর খারাপ প্রচণ্ড, আজকে জ্বর আছে গায়ে। এই রেডি হয়ে গেল খাবার দাবার। ইয়ে কী করেছো গো? জলখাবার? জলখাবারে কালকে রাতে মটর ডাল ছিল। কালকে রাতে আমরা মুড়ি খেয়েছিলাম, সেই মুড়ির মটর ডাল খানিকটা রয়ে গেছে, মটর ডাল দিয়ে খেয়েছিলাম। তো জলখাবারে সেইটাই মটর ডালটা ছিল, সেটা গরম করেছে, ফ্রিজে ছিল। তো আজকেও সেই মুড়ি আর মটর ডাল। তবে আমার দাঁতের এত যন্ত্রণা, বুঝতে পারছি না শেষ পর্যন্ত মুড়িটা চিবোতে পারবো কিনা, দেখা যাক, চেষ্টা করে দেখতে হবে। কারণ ওরকম আতুতু করলেও আমাদের মতো ফ্যামিলিতে চলবে না। রোজই যদি আমি এখন নুডলস খাই, সমস্যা বেড়ে যাবে। ছেলে দুটোও আছে, এই যে দুজন বসে আছে, একজন ছবি আঁকছে, প্রচণ্ড মন দিয়ে ছবি আঁকছে, আর একজন বসে আছে, হ্যাঁ, তো রং ফং দিয়ে। আর আমি বসে পড়েছি, এই যে আমার কাজকর্ম নিয়ে বসে পড়েছি। শুরু হয়ে গেছে কাজকর্ম, একটা এই যে করে ফেললাম, এই কভারটা দিলাম, এরপর তো ওটার ওপর বোর্ড বসবে, এই সব চলছে, শুরু হয়ে গেল। আর আজকে যেটা বলছিলাম রিভিউয়ের জন্য, যে জলখাবার খাওয়ার আগেই শুরু করি সেই রিভিউটা, কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে আমরা যে পৌঁছলাম আপনাদের সঙ্গে নিয়ে, আমার যেটা তখন বেরোলো না আর কি, বলতে গিয়ে অনেক সময় কথা আটকে যায়, সেরকমই আটকে গেল। ওই অ্যালবাম করার কারণটা হচ্ছে এটাই, যে আননেসেসারি ভিডিওগ্রাফি করতে গিয়ে আননেসেসারি কিছু পার্ট এসে যায়, সেই পার্টগুলো আর কালকে আইসিএইচে রাখতে চাইনি। হ্যাঁ, কালকে নয়, পরশু দিন গিয়েছিলাম আমরা, তো কালকে আপনাদের কাছে পাবলিশড হয়েছে, সেটা রাখতে চাইনি। ওই 4-5 দেখিয়ে কয়েকটা মূল জিনিস আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, হাওড়া থেকে তাহলে AC-12 ধরতে পারেন, অথবা মানে শিশু চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে আইসিএইচকে বেছে নেওয়া আমার মনে হয় ভালো হয়। যদি আপনার পাড়ায় বা আপনার বাড়ির জন্য প্রয়োজন হয়, কোনো ক্রনিক কোনো অদ্ভুত ধরনের শরীর খারাপ দেখছেন, যেগুলো সাধারণভাবে আমাদের পাড়ায় বা সামনাসামনি কোনোভাবেই সেটা সারছে না শিশুর ক্ষেত্রে, তো আর দেরি না করে আমার মনে হয় আইসিএইচে নিয়ে যাওয়াই ভালো। চিকিৎসা পদ্ধতি এত সুন্দর, এটা জানতামই আগে, কারণ আমার তো ছোটোবেলাটা যখন শরীর খারাপ ওরকম হতো, তখন বাবা মা ওখানেই নিয়ে যেতেন। তো ফলে আমিও চেষ্টা করলাম ওইটাই আমার ছেলেদের ক্ষেত্রেও। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরও বলবো আর কি, এই পরামর্শটা দেব। এবং যারা আমি ওই আসলে হাওড়ার দিক থেকেই আপনাদের বলতে পারবো, হাওড়ায় পৌঁছে যারা যাবেন তারা হচ্ছে AC-12 ধরলেন, AC-12 ধরে পার্ক সার্কাস 4 নম্বরে নামবেন, অথবা হাওড়া থেকে মেট্রো ধরলেন, এসপ্ল্যানেডে নামলেন, এসপ্ল্যানেডে নেমে আর একটু এগিয়ে গেলেন KMD এর মানে কলকাতা পৌরসভা প্রধান কার্যালয়ের দিকে, ওর ঠিক উল্টো দিকের, মানে ওর মেন গেটের ঠিক উল্টো দিকের গলিটা, সেই গলিতেই অটোগুলো দাঁড়িয়ে থাকে। পার্ক সার্কাস চাইল্ড ইনস্টিটিউট বা আইসিএইচ বললেই ওরা নিয়ে যায়। পার হেড 25 টাকা করে ভাড়া নেয় ওখান থেকে। আপনার AC-12 বোধহয় ওই খরচটা আপনার 25 টাকা করে পড়বে, হচ্ছে একদম 4 নম্বর পর্যন্ত। সেটা আপনার মেট্রো আর অটো মিলিয়ে 35 টাকা, 10 টাকা বেশি যাবে, কিন্তু সহজে পৌঁছে যাবেন। AC-12 জন্য যে অপেক্ষার সময়টা নষ্ট হবে, সেটা করা উচিত নয়, কারণ আইসিএইচে প্রচণ্ড ভিড় হয়। আমরা আসলে ডক্টর মাদিহা জৈনবকে দেখাতাম, মানে উনিই দেখছিলেন আমার 2 ছেলেকে। উনি একটু মানে আসলে ইনডোরে থাকেন, এবং স্পেশালিস্ট ডক্টর উনি আসেন, পেশেন্ট এলে বলে দেন কোন টাইমটা আসছি, এইরকম একটা ব্যাপার থাকে।
তো সব ডক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না, সমস্ত আউটডোরগুলো সেভাবে চলে না, এবং ভিড়টা থাকে একদম সকাল 9টা থেকেই। হ্যাঁ, 9টার আগেই ওখানে ভিড় জমে যায় এবং 9টা থেকে ভেতরে ভিড়টা ঢুকে যায়। আর ওই 9টা থেকে 2টো পর্যন্তই সাধারণত ওপিডিগুলো চলে, এবং যদি আপনি অনেকটা লেটে গিয়ে পৌঁছন তাহলে আপনি ডক্টর পাবেন না। সেই কারণে বলা ওখানে 9টার মধ্যে ঢুকে যাওয়াই ভালো। এবং রেজিস্ট্রেশন কাউন্টারে ক্যাশ দিয়ে টিকিট কাটা, ওখানে কোনো রকম কার্ড চলে না, কারণ কার্ড আপনি চালাতে গেলে সেখানে 2% এক্সট্রা আপনার ফিজ বা রেজিস্ট্রেশন ফিজ যাই বলুন সেটা কাটবে। সেই জন্যে ক্যাশ দিয়ে করাই বেটার, ক্যাশটা নিয়ে যাওয়াই সঙ্গে ভালো। এই হচ্ছে ব্যাপার। আর ওখানে রেজিস্ট্রেশন করালেন, এবার ধরুন 9টার মধ্যে ঢুকে গেলে আরও অনেক সুবিধে। আপনি যদি মানে প্রথম আপনি যদি দেখিয়ে নিতে পারেন, যদি কোনো ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে, সেগুলো তো ইনভেস্টিগেশনের জায়গাগুলো দেখালাম। ওখানে কাউন্টারে, ওই রেজিস্ট্রেশন কাউন্টারে যখন ইনভেস্টিগেশনের ফিস জমা দিতে যাবেন তখন ওরা নির্দেশ দিয়ে দেবে, এবং ওরা খুব সুন্দর, খুব ভালো ব্যবহার ওদের, প্রত্যেকটা ওখানকার প্রত্যেকটা কর্মচারীর খুব ভালো ব্যবহার। তারা আপনাকে যত্ন নিয়ে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, মানে সেখানে পৌঁছে যাতে আপনি যেতে পারেন সেই ব্যবস্থাটুকু আপনাকে করে দেবে। তো সেই 9টার মধ্যে পৌঁছে গেলে ইনভেস্টিগেশন হয়ে গেল, ইনভেস্টিগেশনের যদি কোনো রিপোর্ট বেরিয়ে আসার থাকে তারা সেটাও করে দেয় তড়িঘড়ি, কারণ ডক্টরকে দেখানোর থাকলে সেটা বললে সে ব্যাপারটা হয়ে যাবে। আপনি পুরোপুরি মানে বাচ্চাটাকে নিয়ে পুরোপুরি চিকিৎসার একদম ডায়াগনোসিসটা মোটামুটি একটা ধারণা করে, ঠিকঠাক মতো ধারণা করে ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে যদি চলে আসেন, বাড়ি ফিরে আসবেন, এটা খুব সুবিধে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে তো ওখানেই একই ব্যাপার, সেইভাবেই অ্যাডমিশনটা জানি না, অ্যাডমিশনের জন্য অনেক পেশেন্ট ওখানে মানে সেটাও ভিড় হয়, তবে দেখিনি অতটা, যেটা জানি না সেটা আপনাদের বলবো না। তো এই জন্য আপনাদের বলছি যে এই সমস্ত পুরো কাজটা কমপ্লিট করার জন্য সকাল 9টাতেই ওখানে পৌঁছে যাওয়া ভালো। এবং আপনি পেছন দিকে ওই যে দেখালাম, যেটা 1 নম্বর গেটের দিকটা যাওয়া যায় পেছন দিক দিয়ে, হ্যাঁ, ওই এক সাইডে বাঁ দিকে টয়লেট আর ডান দিকে হচ্ছে ক্যান্টিন। খাওয়া দাওয়ার সুতরাং ব্যবস্থা আছে, আপনার যদি কিছু খেতে ইচ্ছা করে বা বাচ্চাকে নিয়ে কিছু খাওয়ানোর ইচ্ছা করে তাহলে ওই ক্যান্টিনে পৌঁছে যেতে পারেন। আর দুপুরে খাওয়ার হোটেল বলতে আপনি ক্যান্টিনও চুজ করতে পারেন, অথবা বাইরে বেরিয়ে এসে ওই ওপিডির 2 নম্বর গেট দিয়ে, যেখান দিয়ে ঢোকার রাস্তা, সেটা দিয়ে বেরিয়ে এসে উল্টো দিকে আপনাদের দেখালাম গোপালচন্দ্র হিন্দু হোটেল, গোপালচন্দ্রই বোধ হয়, ওটা খেয়াল পড়ে না, যাই হোক হিন্দু হোটেল, ওইখানে আপনারা খেয়ে নিতে পারেন এবং খুব রিজনেবল প্রাইস, সেটাও বললাম। খেয়ে দিয়ে নিয়ে আবার ওখান থেকে অটো ধরলেন, আপনার হাওড়ার দিকে পৌঁছানোর থাকলে তাহলে অটো ধরে আপনি এসপ্ল্যানেডে এসে আবার এসপ্ল্যানেড থেকে আপনি মেট্রো করে হাওড়ায় পৌঁছে গেলেন, খুব সহজ রাস্তা। এবার উল্টো দিকের রাস্তাটা মানে কলকাতার বিভিন্ন জায়গায় প্রান্ত থেকে আসার রাস্তাগুলো, এগুলো আপনি আরও কয়েকটা চ্যানেল সার্চ করলেই এটা পাবেন, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। তবে আমিও পরবর্তীকালে এগুলো জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। আমিও সেই একই সোর্স থেকে জানবো, বা আমি যদি আবার কখনো কাউকে নিয়ে পৌঁছই, বা ওদিকে যদি কোনো কারণে আমার যেতে হয়, সেভাবেও আমি সেই সোর্স থেকেও সেটা জেনে নিয়ে আপনাদের জানাবো। তো আমি বলতে পারি এটা, যে আপনারা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে একটা বাচ্চাকে নিয়ে পৌঁছে গেলে তার প্রপার ট্রিটমেন্ট হবে, চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ভালো, হ্যাঁ, এবং একদম মডার্ন ইকুইপড একটা জায়গা, প্রতিষ্ঠান, শিশু চিকিৎসার প্রতিষ্ঠান। এই পর্যন্ত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সম্পর্কে আপনাদের রিভিউ একটা দেওয়ার ছিল, সেটা দিলাম। আর আজকে তো কাজে বসে গেছি, দেখতে পাচ্ছেন, এক্ষুনি মুড়ি টুড়ি খাবো, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপর আবার ফুল দমে কাজটা করব, তারপর চান খাওয়া এসব সেরে কাজটা কমপ্লিট করে রেখে তারপর পড়াতে যাওয়া, পড়িয়ে এসে বারবার একই কথা বলছি, পড়িয়ে এসে তারপর ব্যাস আবার কিছু কাজ ধরে নেওয়া, আর ওই যে বললাম মালপত্র আনতে যাওয়া, এসব আছে। তো এখন এই পর্যন্তই থাক, আবার দুপুরের খাওয়ার সময় একটু আসবো, আর দুপুরে খাওয়ার পর তো একটু বিশ্রামের টাইম থাকে, সেটাও আপনাদের জানিয়েছি, সেইটুকু। আর এখন মাঝে মাঝেই যেটা ঘটছে সেটা হচ্ছে দুজনেই, সিং পটাশ আর কাচু, দুজনেই এটা শুরু করেছে, এটা নতুন সংযোজন, মামার বাড়ি থেকে এসেছে, এবং মাঝে মাঝেই ওদের মনে পড়ে যাচ্ছে, হয়তো কান্নাকাটি শুরু করছে, একবার কাচু ওকে ভোলাচ্ছে, একবার কাচুকে আমরা ভোলাচ্ছি,
আবার একবার চিংপটাস কাঁদছে, এই শুরু করেছে আর কি। আর ওদের শরীর খারাপ, আমাদের ভয় লাগছে কান্নাকাটি করলে, এটাই হচ্ছে ব্যাপার। যাক গিয়ে এখন তাহলে আসি, আবার দেখা হবে। এই এসে গেছে, মুড়ি একদম মেখে দিয়ে গেছে মা, মটর ডাল দিয়ে মাখা মুড়ি। মুড়ি খাই আর জয় গোস্বামীর কবিতার বইয়ের পাতা উল্টাই, এই করতে করতেই আজকের ব্লগটা শেষ করি। আবার দেখা হবে কালকে। আজকে দুপুরে কী খেলাম সে তো জানালাম, সবটাই প্রায় হয়ে গেল। আজকে যা যা করব, যদি কিছু নতুন করি সেটাও কালকের ব্লগের সঙ্গে সংযোজন হয়ে যাবে। আজকে আসি, কেমন? স্বপ্নে মরা ময়ূর, তার গায়ে চাঁদের আলো, কার্নিশের ফণিমনসা ছাদের কোণে ঘর, কাঁটায় বেঁধা কত কালের শুকনো সব পাখি, ওদের গলায় ফিসফিস হয়ে বাতাস ডাক স্বর। মরা ময়ূর দাঁড়িয়ে, গায়ে ফুটফুট জোনাকি, শিকল গেথে ঝুলানো চাঁদ, পেন্ডুলাম কালো, খেলানো গাছ, গলতে থাকা ইট কাঠের বাড়ি। স্বপ্নে মরা ময়ূর, তার স্পষ্ট চোখ খোলা।